প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দুই দশকের যুদ্ধের পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে আফগান সরকার। সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ। গভীর শোক আর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকারকে সহযোগিতার আহ্বান। কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে সিলেটের ৩ প্রবাসীর মৃত্যু, নিহতের বাড়িতে শোকের মাতম। কান্না থামাতে না পেরে শিশু নাবিলাকে খুন করে সমাজসেবা অফিসের ছোটমণি নিবাসের আয়া সিদ্দিকা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আদালতে আয়া সিদ্দিকার স্বীকারোক্তি। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ২৪,০০০। ১৮৭ জনের প্রাণহানির দিনে আক্রান্ত শনাক্ত ৬,৬৮৪। সিলেটে করোনায় আরও ১৩ জনের প্রাণহানি। ৪৬০ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ৪৭৪ জন। নানা আয়োজনে যশোরের শার্শা ও বাহরাইন দূতাবাসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ২ দশকের যুদ্ধের পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। রোববার সকালের দিকে রাজধানী কাবুলে তালেবানের যোদ্ধারা ঢুকে পড়ার পর ইতোমধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে আফগান সরকার। তালেবানের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বানের পর জার্মানিতে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আফগান গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, তালেবান যোদ্ধারা দেশটির প্রেসিডেন্ট প্যালেসে পৌঁছেছেন। সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে প্রেসিডেন্ট প্যালেসে গেছেন তারা। জার্মানিতে নিযুক্ত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সহায়তা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে তালেবানের একজন কমান্ডার বলেছেন, তাদের যোদ্ধারা কাবুলের প্রবেশ পথগুলোতে অবস্থানে নিলেও এখন পর্যন্ত শহরে ঢুকে পড়েনি। তালেবানের আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র সুহাইল শাহিন আল জাজিরাকে বলেছেন, তালেবান এখনও কাবুলে ঢুকে পড়েনি, তবে পরবর্তী পরিস্থিতি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সরকারের সহযোগিতার উপর নির্ভর করছে। এমনকি জোরপূর্বক ক্ষমতা দখলের ইচ্ছে তালেবানের নেই বলে জানিয়েছেন তিনি। আফগান গণমাধ্যম বলছে, কাবুলের এআরজি প্রেসিডেন্ট প্যালেসে তালেবান এবং আফগান সরকারের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া কাবুল গেটের কাছে পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছেন তালেবান যোদ্ধারা। তালেবানের সঙ্গে আফগান সরকারের ক্ষমতা হস্তান্তরের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় সংহতি পরিষদের প্রধান আবদুল্লাহ। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তালেবানের সহপ্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার দুহা থেকে ইতোমধ্যে আফগানিস্তানে পৌঁছেছেন। দুহায় বিভিন্ন পক্ষের সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বারাদার। রয়টার্স জানাচ্ছে, স্থানীয় নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে পরামর্শ করছেন বলে গতকাল জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। পদত্যাগ করে তিনি তালেবান কমান্ডারের দায়িত্ব নেওয়ার পথ তৈরি করে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। তালেবান যোদ্ধারা কাবুলের চারপাশ থেকে শহরটিতে ঢুকতে শুরু করেছে এমন খবর আসার মধ্যে স্থানীয় সংবাদ মাধ্যম টোলো টিভিতে সম্প্রচারিত এক ভিডিওতে কথা বলতে দেখা গেছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ সাত্তারকে। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ওই ভিডিও বার্তায় জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। এমন কথা জানিয়ে তিনি বলেন, রাজধানী শহর কাবুলে কোনো ধরনের হামলা হবে না। আফগান সরকারি কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, তালেবানের আলোচকরা ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিতে প্রেসিডেন্ট প্রাসাদে যাচ্ছেন। এতে করে চাপের মুখে গনি সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যে শুরু হয়েছে তা স্পষ্ট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে, তালেবানের দাপটে কাবুলের বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা অনেকাংশে কেটে গেছে। সবাই যার যার বাড়িতে অবস্থান করছেন। রাস্তায় এখন তেমন কোনো যানবাহন দেখা যাচ্ছে না। গভীর শোক আর হৃদয় নিংড়ানো শ্রদ্ধায় জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের
15 আগস্টেও সকল শহীদকে স্মরণ করেছে সিলেটের মানুষ। বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি বেসরকারি পর্যায়ে পালিত হয় নানা কর্মসূচি। রোববার দিবসটি উপলক্ষে সকাল 9টা থেকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সিলেটের জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশের সিলেটের রেঞ্জ, মহানগর পুলিশ, জেলা পুলিশ, মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিলেটের জেলা আওয়ামী লীগ সকাল 11টার দিকে জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করে জেলা আওয়ামী লীগ। দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শোক দিবস উপলক্ষে গাছের চারা রোপণ করা হয়। কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে সিলেট বিভাগের 3 প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও 5 জন। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে নিহতদের পরিবারের চলছে শোকের মাতম। শনিবার স্থানীয় সময় রাত 1টার দিকে কুয়েতের আবদালি এলাকার এক কৃষি খামারে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া ওই ঘরে 20 জন বাংলাদেশি শ্রমিক থাকতেন। নিহতরা হলেন সিলেটের গোয়াইনঘাটের বাগবাড়ি গ্রামের খুরশিদ আলী, গোয়াইনঘাটের বাটিভাড়া ফৈদ গ্রামের মোহাম্মদ ইসলাম ও মৌলভীবাজার জেলার জুরির মাগুরা গ্রামের কামাল উদ্দিন। জানা গেছে শনিবার রাতে ঘুমাতে যান শ্রমিকরা। রাতে হঠাৎ করে ঘরে আগুন লাগলে ভেতরে দগ্ধ হয়ে 3 জন মারা যান। আহত হন আরও 5 জন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে 4 জন ফিরে আসলেও আলকাস নামের এক শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর খবর আসার পর থেকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। গোয়াইনঘাটের খুরশিদ আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে তার স্বজনরা বিলাপ করছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন তারা চোখে অন্ধকার দেখছেন। হঠাৎ করে এক দুর্ঘটনার কারণে আমার বাপ আজকে আমাদের সারিয়ে গেছেন কি, তার কারণে আমরা এখন আছি বাপার হইয়া অসহায়। আমি ভিতরে লেগে চলাফেরা গেলাম হতাম, হঠাৎ করে একটা দুর্ঘটনা গেল। রাতে কান্না করছিল 2 মাস 11 দিন বয়সী নাবিল আহমদ। কান্নার কারণে ঘুমাতে পারছিলেন না সিলেটের সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসের আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকা। কয়েকবার শিশুটির কান্না বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু শিশুর কান্না না থামায় প্রথমে বিছানায় আছড়ে মারেন শিশুটিকে। পরে মৃত্যু নিশ্চিতে বালিশ চাপা দেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন শিশু নিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিশু সদনে 2 মাস 11 দিন বয়সী নাবিল হত্যা মামলায় গ্রেফতার হওয়া আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকা শনিবার সন্ধ্যায় আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছেন। সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সাইফুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দির বরাত দিয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি SM ফরাদ হোসেন জানান, গত 22 জুলাই প্রতিদিনের মতো শিশুদেরকে দেখাশোনা শেষে ঘুমাতে যান আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকা। এ সময় শিশু নাবিল কান্নাকাটি শুরু করে। কোনোভাবেই তার কান্না থামাতে পারছিলেন না। এদিকে উচ্চ রক্তচাপে ভুগছিলেন সিদ্দিকা। ওষুধ খেয়েও তিনি স্বস্তি পাচ্ছিলেন না। এর মধ্যে শিশুটির কান্নায় তিনি ক্ষুব্ধ হয়ে প্রথমে তাকে বিছানায় আছাড় মারেন। এ সময় খাটের পাশের রোডে মাথা লেগে শিশুটি আঘাত পায়। পরে শিশুটির মৃত্যু নিশ্চিতে তাকে বালিশ চাপা দেন সিদ্দিকা। এ ঘটনার পর ছোটমণি নিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শিশুটিকে ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটিকে ওসমানী হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে থানায় ছোটমণি নিবাসের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। জবানবন্দিতে সিদ্দিকা আরও জানান, ঘটনার রাতেই ছোটমণি নিবাসের তত্ত্বাবধায়ক রুকন দেবকে বিষয়টি জানালে তিনি আয়া সিদ্দিকাকে চুপ থাকতে বলেন। আয়াকে বলা হয়েছিল, ঘটনাটি বাইরের কেউ জানলে চাকরি যাবে, হত্যার দায়ে সবাইকে জেলেও খাটতে হবে, এজন্য সিদ্দিকাও চুপ থাকেন। এদিকে গত 12ই আগস্ট কোতোয়ালি থানা পরিদর্শনে যান মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। এ সময় অপমৃত্যুর মামলাটি দেখে তার সন্দেহ হলে তিনি ওই রাতেই ছোটমণি নিবাসে যান। সেখানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চিত হন। সাথে সাথে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় আয়া সিদ্দিকাকে। পরে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সিদ্দিকা। শনিবার বিকেলে সিদ্দিকাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শিশুটিকে হত্যা ও এ ঘটনা ধামাচাপা দেওয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি এস.এম. আবু ফারহাদ। গেল মে মাসের শুরুর দিকে সিলেটের জাফলং এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেন। সেখান থেকে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে সিলেট নগরীর বাগবাড়ি এলাকার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমণি নিবাসে ঠাঁই হয় নাবিল আহমেদের। সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 187 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা 24,000 ছাড়ালো। শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি ঘটেছে 24,175 জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন 6,684 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14,18,902 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 11,371 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 12,92,698 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 31,403 জনের। পরীক্ষা করা হয়েছে 33,001টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 20.25%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 84,08,521টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 16.87%। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন 71 জন, এছাড়া চট্টগ্রামে 39, রাজশাহীতে 12, খুলনায় 21, বরিশালে 8, সিলেটে 13, রংপুরে 13 এবং ময়মনসিংহে 10 জন মারা গেছেন। নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 101 জন পুরুষ এবং 86 জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন 3 জন। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে, বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ 15,943 জন এবং নারী 8,232 জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, 24 ঘন্টায় 113 জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া 51 থেকে 60 বছরের 40, 41 থেকে 50 বছরের 20, 31 থেকে 40 বছরের 10 এবং 21 থেকে 30 বছরের 4 জন মারা গেছেন। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে সিলেটে করোনা ভাইরাসে আরও 13 জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন 460 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ রোববার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টার মধ্যে সিলেটে 13 করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে 12 জনই সিলেট জেলার বাসিন্দা, অপরজন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 897 জনে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 68 জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন 724 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 61 জন, মৌলভীবাজারের 68 জন ও হবিগঞ্জের 44 জন রয়েছেন। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন 460 জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে 55 জন সহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন 311 জন। শনাক্তদের মধ্যে 32 জন সুনামগঞ্জের, 52 জন মৌলভীবাজারের ও 65 জন হবিগঞ্জের। 1,722 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার 26.71%।
সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 48,912 জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে 4,112 জন সহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন 30,403 জন, সুনামগঞ্জের 5,632 জন, মৌলভীবাজারের 7,016 জন ও হবিগঞ্জের 5,861 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে 474 জন করোনা মুক্ত হয়েছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা 36,646 জন। তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 577 জন করোনা রোগী চিকিৎসাধীন। যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং উপজেলা চত্বরে 2টি ফল গাছের চারা রোপণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফুর রেজার সভাপতিত্বে শার্শা উপজেলা চত্বরের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসনা শারমিন মিথি, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার ওসি বদরুল আলম খান, পরিদর্শক তদন্ত তারিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার। বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। 15 আগস্ট স্থানীয় সময় সকাল 9টায় দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া নিহতদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এছাড়া দূতাবাস অডিটোরিয়ামে এক আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনান দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও বলিষ্ঠ নেতৃত্বের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যায় জাতির অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আরও সচেতন, নিষ্ঠা ও নিবেদিত হওয়ার আহ্বান জানান। আলোচনায় উপস্থিত ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটি ও সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।